লেখিকা ইপ্সিতা মিত্রর একলা আকাশ। এখন সকাল ৯:৩৭, দিনটা সোমবার। একে অফিস টাইম, তার উপর মাসের ১ তারিখ। ব্যান্ডেল লোকালে এই সময়টা প্রচণ্ড ভিড়। লোক প্রায় ঠাসাঠাসি করে দাঁড়িয়ে, পা রাখারও জায়গা নেই বিশেষ। তবে কি আর করা যাবে, পেটের টানে ছোটাই তো কাজ। সে যতই ঘুমচোখ হোক, রবিবারের আলস্য শরীরে লেগে থাকুক, চাকরি তো সে কথা শুনবে না। তাই সপ্তাহের প্রথম দিন ভোর ভোর উঠে স্নান সেরে কিছু একটা নাকে মুখে গুজে ঢুলতে ঢুলতে ছুটে চলার নামই জীবন। এর মধ্যে বছর ৫০-এর সুবিনয় বাবু, যে ওই গেটের একটু আগে হাতল ঝুলে ঝুলছে, সেই লোকটার আবার বাড়িতে খুব ঝামেলা। মেয়ের ডিভোর্স কেস চলছে প্রায় ১ বছর ধরে। জীবনটা উকিল, কোর্ট এইসবের পিছনে টাকা ঢালতে ঢালতেই শেষ হয়ে গেল ওনার। কি কুক্ষণে যে মেয়েকে ওই শয়তানটার সাথে সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছিল কে জানে। বাপরে বাপ, বাবা জীবন একেবারে ঘোল খাইয়ে রেখে দিল ওদের। বিয়ের সময় তো এমন ন্যাকা ন্যাকা শান্ত চেহারা, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ভোলা ভালা ইঞ্জিনিয়ার, সে যে বাজার থেকে মাছ দরদাম করে কিনে রান্না করে লোকজনকেও খাইয়ে দিতে পারে, এটা সুবিনয় বাবু প্রথমে বিশেষ টের পায়নি। টের পেল সেই দিন, যেই দিন মেয়ে আর জামাইকে ফোনে পেল না। মানে জামাইয়ের নাকি লন্ডনে পোস্টিং হয়েছে কোম্পানি থেকে, এই বলে মেয়েকে ওনার কাছে রেখে ২ মাস তার আর কোনো পাত্তা নেই। তারপর অফিস থেকে খোঁজ নিয়ে জানা যায় সেই বাবা জীবন চাকরি ছেড়ে ২ মাস আগেই চম্পট। তারপর অনেক খোঁজ খবর, থানা পুলিশ করে অবশেষে তার হদিশ মেলে। সে এখন ব্যাঙ্গালোর নিবাসী, তার গার্লফ্রেন্ডের সঙ্গে। আর এদিকে লন্ডন যাওয়ার নাম করে সুবিনয় বাবুর কাছ থেকেও প্রায় ৭ লাখ টাকা খসিয়েছিল, এই বলে যে ওনার মেয়ের জন্য নাকি লন্ডনে থাকার ব্যবস্থা করে আসবে। মানে দুজনের থাকার মতো ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেবে, কারণ অফিসের অ্যাপার্টমেন্টে নাকি বউ অ্যালাউ না। এই সব গল্প সাজিয়ে সেই কয়েক লাখ টাকাও এখন বাবা জীবনের পকেটে। সেই নিয়ে কেস চলছে দিনের পর দিন, মাসের পর মাস। উকিলের পেছনে টাকার শ্রাদ্ধ থেকে কোর্টে নানা রকম টেরা বেঁকা প্রশ্নের মধ্যে পড়ে হ্যারাসমেন্ট। এইসবের মাঝে যখন মেয়েটার বিধ্বস্ত মুখটা দিনের শেষে চোখে দেখতে হয়, তখন মনে হয় একটা সপাটে চড় মারি ওই জামাইয়ের মুখে। কিন্তু মনে মনে হাতটা উঠেও থেমে যায়। কোর্টে প্রত্যেক মাসে ওই বাদরটার থুড়ি মানে বাবা জীবনের মুখোমুখি হলেও সে তো ধরাছোঁয়ার বাইরেই। আর গায়ে হাত তোলাও আবার একটা ক্রিমিনাল অফেন্স। যদি কোনো ধারা টারা লাগিয়ে আবার একটা উল্টো কেস দিয়ে দেয়, ভেবেই মনে মনে আবার হাতটা নেমে যায় ওনার। আর না চাইতে ওই শান্ত নিরীহ চেহারার মুখোশটা পরে জীবনটা বয়ে বেড়ান সুবিনয় বাবু। তারপর ওই ট্রেনের চ্যানেলে কোনো মতে ঢুকে নিজেকে সামলে, নিজের ওই ভারী অফিস ব্যাগটাকে সামলে যেই মোটা মতো ভদ্রলোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, উনি হলেন কমল হালদার, বাড়ি মানকুণ্ডু। তবে ওনার জীবনের সমস্যা আবার শ্বশুর, মানে সুবিনয় বাবুর কেসের ঠিক উল্টো। আসলে কম বয়সে নির্বুদ্ধিতায় আর রিয়েল জীবনে হিরো সাজার একটা অদ্ভুত নেশায় কমলার সাথে প্রেমটা করে ফেলেছিলেন উনি। একেবারে যাকে বলে হোঁচট খেয়ে প্রেমে পড়ে গেছিলেন। কিন্তু তখন জানতেন না কমলার বাবা হচ্ছে একজন সুপারি কিলার, দাকি মস্তান এলাকার। এলাকা মানে বাঁকুড়ার দিকের। ওই জন্যই কিছু না জেনে প্রেমটা করেছিল কমল। মানে মানকুণ্ডুতে কমলা নিজের মাসির বাড়ি ঘুরতে এসেছিল পুজোতে। তারপর দুর্গাপুজোর মণ্ডপে চোখাচোখি হতেই কমলকে মন মে লাড্ডু ফুটা। তবে সেই মহেন্দ্রক্ষণে বোঝেননি উনি যে এটা আসলে লাড্ডু না, জীবনে অ্যাটম বম্ব ফোটার ইনভিটেশন এসেছিল। না, শ্বশুর প্রেম করে বিয়ে করতে আপত্তি করেনি কোনো। তবে বিয়ের রাতে একটা আলতো সাবধানবাণী দিয়ে রেখেছিল, যদি কমলার চোখে কখনো জল আসে, তাহলে ওর জীবনে বন্যা বয়ে যাবে। ব্যাস, আর বাকিটা বোঝাতে হয়নি। কমল ভালো স্টুডেন্ট। তারপর থেকে সকালের চা থেকে রাতের ডিনার মা কমলার অর্ডার মতো কমল রুটিন মেনে টাইমে টাইমে সব কাজ করে দেয়। কাল তো আবার রবিবার ছিল, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আমের চাটনি, এইসব মেনু না হলে কমলার দিনটা ঠিক জমে না। তাও কমল একবার মিনমিন করে বিয়ের প্রথম দিকে বলেছিল, কোনো কাজের লোক রাখলে হয় না, যে একটু রান্নার দিকটা দেখে নেবে। তখন কমলা আবদারের সুরে বলেছিল, আমার তো শুধু তোমার হাতে রান্না খেতেই ভালো লাগে সোনা। তাও কমল চেষ্টা করেছিল, আলতো স্বরে বলেছিল, আমি চাকরির সামলে রোজ রোজ রান্না, বুঝতেই তো পারছো। কমলা তখন একটু আলতো হেসে উত্তর দিয়েছিল, না, বুঝতে পারলাম না। আমি যখন বলেছি আমি রোজ তোমারই হাতের রান্না খাবো, মানে তুমিই করবে। এর বেশি বুঝতে বা বোঝাতে ইচ্ছে করলে বাবাকে কল করছি, কথা বলে নাও। না, তারপর আর কোনো কথা বোঝানোর কথা ভাবেওনি কমল। বউয়ের রাত দিনের কাজের লোকের ডিউটিতে ও আজ অবধি ভালোই করে আসছে। তার সঙ্গে পার্ট টাইম অফিস, জীবনটা যেন চাপে চাপে চাপা সন্দেশ হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় ওই ওর ছোটবেলার রোল মডেল অমিতাভ বচ্চনের মতো একদিন কমলার বাবার সামনে গিয়ে আপাদমস্তক ঝেড়ে আসবে। কিন্তু তারপর ওনার মোটা গোঁফ, গোল রসগোল্লার মতো চেহারা,
আর কোমরে ঝোলানো বন্দুকটার কথা মনে পড়লেই অমিতাভ বচ্চনের হওয়ার ইচ্ছেটা কেমন ঘুচে যায়। তার বদলে রান্নার নুন চিনি ঠিকঠাক হলো কিনা এই টেস্ট করতে করতে জীবনটা কেটে যাচ্ছে আর কি। যাই হোক, এই কমলবাবুর উল্টো দিকের সিটে বসে থাকা লোকটার নাম তমাল সেন। না মানে তমালবাবু এখন ঠিক বসে নেই, তিনজন মোটা মোটা লোকের শেষে নিজের সরু শরীরটা কোনো মতে টিকিয়ে রেখেছেন আর কি। ওনার জীবনটাও আসলে এরকমই, ওই তিনজনের সিটে কোনো রকমের ঠেলে ধাক্কে বসে থাকা 4 নম্বর লোকটার মতোই। তোতলা হওয়াটাই যেন ওনার জীবনের সব থেকে বড় অভিশাপ। একে লোকজন আজকাল রাজধানী এক্সপ্রেসের স্পিডে ছুটছে, সেখানে ওনার লোকাল ট্রেনের মতো কথা 2 মিনিট বাদে বাদে স্টেশন এসে আটকে যায়। সেসব শোনার ধৈর্য আর কারই বা আছে। তার উপরে ঈশ্বরের কৃপায় শরীরটাও একেবারে লেডিস ফিঙ্গার, গায়ে আর গতি লাগলো না। কেউ ফু দিলেই উড়িয়ে দিতে পারবে লোকটাকে। তাই তার কথা, তার অস্তিত্ব জগৎ সংসারে আর কতটুকুই বা থাকতে পারে। অফিসে তো জুনিয়র স্টাফ থেকে চাপরাশি সবাই ওনাকে ডোন্ট কেয়ার, আর বাড়িতে 16 কলা পূর্ণ করে দেয় ছেলে। হ্যাঁ, বয়সে তো তমালবাবুর অর্ধেক, কিন্তু পুষ্টি তার শরীরে একটু বেশি লেগেছে। কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে, তবে দেখে মনে হবে কোনো ভদ্রলোক। তার উপরে গলার আওয়াজটাও সেই রকম ভারী, মানে টোটাল তমালবাবুর অপোজিট। উনি যদি ব্যাংকের ডিপোজিট হন তাহলে ছেলে হচ্ছে সুদসহ মোটা টাকার লোন, তাই বাবাকে সে পাত্তা দেয় না বললেই চলে। ক্লাস 11-এ আলমারি চাবি চুরি করে 45,000-এর একটা বাইক কিনে নিয়েছে, আর এখন কাজ হলো সেটা চড়ে টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়ানো। তার সঙ্গে চুলে জেল লাগিয়ে স্পাইক, মুখে গালাগালি, এই সব তো আছেই। আর বাবা যদি ভুল করেও কিছু বলতে আসে তাহলে তো হয়েই গেল। মানে এই যেমন কালই কি একটা ব্যাপারে তমালবাবু মুখ খুলেছিল, শোন বাবাই, যেটা করছিস তার জন্য কিন্তু ভুগতে হবে সারা জীবন। আর না, আর এগোতে না দিয়ে বাবাই শোনা গলার ভলিউম বাড়িয়ে থামিয়ে দিয়েছিল বাবাকে। বেশ রোয়াব দেখিয়ে বলেছিল, বেশ করেছি পিঙ্কি, ওকে পাড়ার মোড়ে দেখে গান গেয়েছি, ওকে আমার হেব্বি পছন্দ। আর তোমার মতো মালগাড়ি তো নই যে গান শেষ হতে হতে বছর ঘুরে যাবে। কিশোর কুমারের মতো গলা আমার, তুমি নিজের চরকায় তেল দাও, আমারটা নিয়ে বেশি মাথা ঘামিও না, বুঝলে? কথাটা শেষ করেই বাবাই ঋতিক রোশনের মতো ঘরের থেকে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গিয়েছিল ধুম 3 স্টাইলে। আর তমালবাবু ঘরের এক কোণে চুপচাপ বসেছিল মীনা কুমারী স্টাইলে। মাঝে মাঝে মনে হয় এই চুপচাপ বসে থাকতে থাকতেই হয়তো কখনো মৃত্যু চলে আসবে চোখের সামনে, তখনও উঠে আটকানোর আগে চুপ করিয়ে দেবে সে সারা জীবনের মতো। তবে যাই হোক, ওনার পাশে অনেকটা জায়গা দখল করে বসে থাকা হোমরা চোমরা লোকটা কিন্তু তমালবাবুর থেকে সাইজে আর স্বভাবে একেবারেই আলাদা। লোকটা এই 4 জনের সিটে যেমন ছড়িয়ে বসেছে, সেই রকম জীবনের সব ব্যাপারে একটু ছড়িয়ে, একটু এক্সট্রা জায়গা নিয়েই থাকতে পছন্দ করেন। ওনার নাম পরিতোষ মুখার্জি, সরকারি বড় আমলা। তবে বসগিরিটা অফিসে বাড়িতে সব জায়গায় খাটাতেই সব সময় পছন্দ করেন। ওনার বউ, ওনার ছেলে তো ওনার ভয় তটস্থ থাকে যেন, মানে সকালের চা, খবরের কাগজ থেকে রাতে ডিনার, সবই ওনার হাতের কাছে টাইমে চাই। তাই বউ নামের কাজের লোকের যদি কখনো টাইমের এদিক ওদিক হয় তাহলে চুলের মুঠিটা ধরে একটু ঝাঁকিয়ে দেওয়া, খাট থেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া, হাতের কাছে পেপার ওয়েট থেকে কাঁটা চামচ যা পাবে সেটাকে ছুঁড়ে মারা, এসব ওনার নিত্যদিনের অভ্যেস। আর এই দৃশ্য দেখে মেয়েও বাবার থেকে শতহস্ত দূরেই থাকে দিনের পর দিন। আসলেই সবার চোখে ওনাকে নিয়ে ভয় ত্রাস, এই ব্যাপারটাকে দেখে বেশ এনজয় করেন পরিতোষ বাবু। সেই জন্যই তো গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছিল। ওনার মতন আমলার ব্যাপারে পুলিশে কমপ্লেন কি, মুখ খুলে হা করারও যাতে সাহস না হয় কখনো। আর অফিসেও তাই, দাবড়ে চেঁচিয়ে হুঙ্কার দিই জীবনটা দিব্যি কেটে যাচ্ছে আর কি। তো এই ভিড়ে দাঁড়ানো এরকম অনেক কমলবাবু, বিমলবাবু, নন্দীবাবুদের জীবনে এক একটা জার্নি চলছে এক নাগারে। কারোর গাড়ি অনেক লেটে চলছে, তো কারোর আবার বিফোর টাইমে স্টেশনে অ্যারাইভ করার মতো অবস্থা, তো কারোর আবার গাড়ি এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, গ্রিন সিগন্যাল আর পাচ্ছে না এগোনোর। তবে এই মুহূর্তে এই ভিড় ব্যান্ডেল লোকাল হাওড়া স্টেশনের কারশেডে পৌঁছানোর সিগন্যাল পেয়ে গেছে। তবে গাড়িটা এখন প্রত্যেকবারের মতো সব এনার্জি শেষ করে ধিকিয়ে ধিকিয়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। এই এক কারশেডে দাঁড়ানোর সময়টা যেন কারোরই কিছুতেই পার হতে চায় না। মনে হয় রসগোল্লাকেও সামনে ঝুলিয়ে রেখেছে, কিন্তু কিছুতেই খেতে দিচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এই মুহূর্তে কেউ শেষবারের ঘুমটা আর একটু ভালোভাবে ঘুমিয়ে নিচ্ছে, তো কেউ নিজের অফিস ব্যাগটা ট্রেনের বাঙ্ক থেকে নামিয়ে রেসে নামার জন্য রেডি হচ্ছে, যে গাড়িটা থামলেই সবার আগে ট্রেন থেকে লাফ মেরে নেমে এগিয়ে যেতে হবে ফার্স্ট হয়ে। আর ঠিক এই সময় ট্রেনের অলস সময়টাকে কাঁপিয়ে হঠাৎ একটা চোর চোর চিৎকার উঠল ব্যান্ডেল লোকালে। যারা ঘুমোচ্ছিল তাদের ঘুম এই আওয়াজে হাওয়া, যারা দাঁড়িয়েছিল চ্যানেলে তারা আরও গেটের দিকে এগিয়ে এলো, আর যারা বসেছিল তারা উঠে দাঁড়ালো। সামনে কি দৃশ্য চলছে সেটা দেখার এখন প্রত্যেকের
অনেকেরই একটা কৌতূহল। এই সময় একটা বছর 45-এর লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আমি হাতে না হাতে ধরেছি, এই ছেলেটা অনেকক্ষণ ধরে আমার পাশে দাঁড়িয়েছিল, আর একটু হলেই আমার পার্সটা নিয়ে হাওয়া হয়ে যাচ্ছিল আর কি। কেমন লাগে বলুন, দিনে দুপুরে ডাকাতি যাকে বলে। ইস, কি মহা ধরিবার ছেলে রে বাবা। কথাটা শুনে আশেপাশের লোকগুলোর এবার হো হো করে চেঁচিয়ে উঠল। তাদের ভিড়ে ওই চোররূপী ছেলেটা এখন কুঁকড়ে, গায়ের জামা ধরে টানাটানি করে একটা হাত ছিঁড়ে গেছে, ওর বোতামগুলো অর্ধেক খুলে গেছে এখন, তার মধ্যে দিয়ে অসংখ্য ফুটো হয়ে স্যান্ডো গেঞ্জিটা বেরিয়ে আছে শরীরে। ওর হাতটা ধরেই ওকে 4-5 মিনিটে কয়েক ঘা মারা হয়ে গেছে, তাই মুখের কাছে কালশিটে রঙের মতন লাল হয়ে রয়েছে, চুলটাও উস্কো খুস্কো, চোখ দুটো যেন অনেকদিন ঘুম না হয় নির্ঘুম আজ। তার মধ্যে এইবার সরকারি অফিসের বড় আমলা পরিতোষবাবুর হঠাৎ ছেলেটাকে দেখে ওই হুঙ্কারটা দেওয়ার ইচ্ছে হয়ে উঠল কেমন, তাই উনি বেশ নড়ে চড়ে নিজের বড় শরীরটাকে এগিয়ে নিয়ে এসেছে, ছেলেটার কলার ধরে চেঁচিয়ে উঠল, এই ট্রেনের গেটে বাঁধুন এটাকে সবাই, প্রত্যেকে নামার আগে এই মালটার গালে একটা করে থাপ্পড় মেরে তবে নামবে, তারপর পুলিশের কাছে হ্যান্ড ওভার, চুরি করা জন্মের মতো ঘুচে যাবে এবার। কথাটা শুনে বেশ অনেক লোকই এবার আরও উত্তেজিত হয়ে গেল যেন। ঠিক ঠিক, হোক বাধা, মারা হোক এটাকে। এইসব প্রতিবাদী ইনকালাব জিন্দাবাদের মতো শব্দে ট্রেনের কামরাটা গর্জে উঠল মনে হয় এখন। আর তার মাঝে ছেলেটার করুণ স্বর, আমাকে মারবেন না, আমি আর করব না কখনো, আমার কথাটা একটু শুনুন, আমাকে পুলিশের কাছে দেবেন না। এইসব কথাগুলো কোথায় একটা ঢেকে গেল যেন। পরিতোষবাবুই তারপর লিডার সেজে ছেলেটার কলার ধরে হিচড়াতে হিচড়াতে ওকে ট্রেনের দরজার সামনেটায় নিয়ে এসে রডটার মধ্যে বাঁধলো জোরে। তার আগে অবশ্য একজন দায়িত্ব নিয়ে দড়িটা জোগাড় করে এনেছে। এবারে কার শেডে দাঁড়িয়ে থাকা ট্রেনটা থেমে থাকার সময়টা সবার কাছেই বেশ ইন্টারেস্টিং হয়ে উঠল। চোর ধরার মতো এত বড় কাজ করেছে বলে কথা, যেটার জন্য কিনা গোয়েন্দা পুলিশ কত কি লাগে, আর তার উপরে এই বাজারে যদি সত্যি কারোর মানি ব্যাগটা হাওয়া হয়ে যায়, তাহলে তো আর নাজেহাল হওয়ার শেষ থাকবে না। এটিএম কার্ড, ডেবিট কার্ড, আইডেন্টিটি কার্ড, কত দরকারি জিনিসই তো থাকে না। এরকম কাজ যে করে তার মার খাওয়াটাই ঠিক। এই ভেবেই কামরার এক একজন এসে দরজায় বাঁধা ছেলেটার কখনো চুলের মুঠি ধরে টেনে দিল, তো কখনো পিঠে, কখনো হাতে, কখনো গালে ভালো করে চড় থাপ্পড় বসিয়ে দিল। এর মধ্যে সুবিনয় বাবু আচমকা এসে ছেলেটাকে দুটো কষিয়ে চড় মারল দু গালে। একে গরম, তার উপরে ভিড়, রাগে এখন ওনার শরীরটাও কেমন গরম হয়ে গেছে। হঠাৎ মনে হচ্ছে ওইভাবে ট্রেনের দরজায় যদি কেউ ওনার জামাইটাকে বেঁধে বসিয়ে রাখতে পারতো, তাহলে যে কি ভালো হতো। বারবার ভিড়ে ঠাসা মুখগুলোর মধ্যে সেই বাবা জীবনের মুখটা যেন চোখের সামনে ভেসে উঠছে ওনার, তাই রাগটা বেড়ে বেড়ে দ্বিগুণ চারগুণ হয়ে যাচ্ছে। আর সেই সমস্ত রাগ গিয়েই উজাড় করে দিলেন উনি চোরটার গালে। জামাইকে তো আর এই জীবনে হয়তো থাপ্পড় মারার সুবর্ণ সুযোগটা পাওয়া যাবে না, তার বদলে এই চোরটাই সই। কারোর ওপর তো রাগটা বার করা গেল, একই অবস্থা ওদিকে কমলবাবুরও। শ্বশুরের সামনে তো আর এই জীবনে অমিতাভ বচ্চন হওয়া গেল না, কিন্তু এই ভিড় ট্রেনেও কি তা বলে ভিজে বেড়াল সেজে বসে থাকবে? একটা এত বড় চোর সামনে তাকেই না হয় একটু নিজের স্কিল দেখিয়ে আসা যাক। কথাটা মনে হতেই উনি ছেলেটার মাথার চুলের মুঠিটা ধরে বেশ কয়েকবার ঝাঁকিয়ে দিয়ে এলেন। এখন বেশ প্রাউড ফিল হচ্ছে নিজের ওপর, মনে হচ্ছে যদি কেউ একটু ভিডিওটা করে বউকে দেখাতো, তাহলে হয়তো কথায় কথায় বাবার হুমকি শুনতে হতো না। এমনকি আমাদের বেচারা তমালবাবু আজ খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। তোতলা বলে কি মানুষ না? বাইরের লোক, নিজের ছেলে, সবাই সারা জীবন অপমানই করে যাবে, ও কখনো কাউকে কিছু ফেরত দেবে না, এটা হয় নাকি? এসব ভেবেই চোরের পিঠে গিয়ে 4-5টা গুম গুম করে ঘুষি মেরে এলো। ইস, এরকমটা যদি কাল ছেলের পিঠে মারতে পারতো, কথায় কথায় ওর ঋত্বিক রোশন সাজা বেরিয়ে যেত। যাই হোক, এইভাবে প্রায় 50-60 জনের চড়থাপ্পড় ঘুষি খেয়ে 10 মিনিটের ভেতরে ট্রেন থেকে যখন প্ল্যাটফর্মে ঢুকলো, তখন ওই আধমরা ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দায়িত্ব সহকারে। তখন অবশ্য চোর একেবারে নিস্তেজ, দাঁত ফেটে রক্ত গড়িয়ে পড়ছে গালে, গায়ের জামা ওই শতচ্ছিন্ন স্যান্ডো গেঞ্জি এখন পুরোপুরি ছিন্ন, সারা শরীর জুড়ে লাল লাল কালশিটের দাগ ভর্তি, চুলগুলো এলোমেলো ছন্নছাড়া, একদম ওর জীবনটার মতন। আসলে একটা সময় ভেবেছিল বিকম পাশ করে কোনো বড় পোস্ট না হোক, গ্রুপ ডি পোস্টে একটা চাকরি ঠিক জুটিয়ে নেবে সত্য, তবে বেকারের রাজ্যে পৃথিবী গদ্যময় কথাটা বিকম পাশ করে বুঝলো। ওর মতন হাজার হাজার গ্র্যাজুয়েট রোজ চাকরি খোঁজা লাইনে এসে ভিড় করে, সেখানে সেদিন থেকে আরেকটা নামও যুক্ত হলো, সত্য বসু। তার মধ্যেও 2-4টে টিউশনি করতো, কিন্তু তাতে
আর কতটুকু কি হয়, বড়জোর নিজের হাত খরচ। বাবা এর মধ্যে যেই কারখানা চাকরি করত সেটাও হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপর অভাবটা যেন হাত পা গুজিয়ে আরও বেড়ে উঠল দিন দিন। দুবেলা ঠিক করে ভাত জোটাই কেমন দুষ্কর হয়ে গেল সত্যর বাড়িতে। অনেক সময় রাতে ফ্যান খেয়ে ঘুমিয়ে পড়ার অভ্যেস শুরু করতে হলো জীবনে। এই অবধিও কোনোভাবে জোর করে কষ্টে চালিয়ে নিচ্ছিল ওরা। কিন্তু তারপর কাল রাতে যখন হঠাৎ বাবা বিছানা থেকে উল্টে ঘরের মেঝেতে পড়ে গেল, একদম বিনা নোটিশে যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। স্ট্রোক অ্যাটাক এই রকম হঠাৎ করে এসে সব এলোমেলো করে দেয় রোগটা। সুস্থ বাবা চোখের সামনে কেমন প্যারালাইজড হয়ে গেল, হাত পায়ের আঙুলগুলো জোর করেও নাড়াতে পারছে না, মুখটা একদম বেঁকে গেছে। এই মুহূর্তে কয়েকটা ওষুধ খুব দরকার। হসপিটালে ফ্রিতে এখন শুধু মাটির নিচের প্লাস্টিকটা দেয়, বেডও পাওয়া যায় না। সেখানে ওষুধ তো মহার্ঘ। যতটুকু টাকা বাড়িতে জমানো ছিল তারপর টিউশনের বাড়িগুলো থেকে অ্যাডভান্স নিয়ে শুধু অক্সিজেন আর স্যালাইনের খরচটা উঠেছে, কিন্তু ওষুধ সেটা যে আর কোনোভাবে জোগাড় করতে পারছিল না সত্য। কত আত্মীয়দের কাছে গেল, পায়ে পড়ে ভিক্ষা অবধি চাইলো, কিন্তু কেউ সান্ত্বনা ছাড়া ওকে কিছু ফেরত দিতে পারলো না। আবার কেউ তো সেটাও না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিল। এরপর কি করবে কি না করবে ভাবতে ভাবতে স্টেশনের সামনে এসেছিল আনমনে, আর সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ভিড়ে ঠাসা ব্যান্ডেল লোকালকে। কিছু না ভেবেই তারপর উঠে পড়েছিল। চোখের সামনে তখন শুধু বাবার মুখটা ভেসে উঠেছিল। তখন সব ঠিক ভুলের হিসেবে ছাড়িয়ে শুধু একটা মুখ। বাবার এখন নিশ্চয়ই কষ্ট হচ্ছে খুব শ্বাস নিতে। ওই হসপিটালের নোংরা মেঝেটায় পড়ে চোখের সামনে সবকিছুই ঝাপসা হয়ে আসছে বারবার। মা একা বাবার পাশে বসে কি করছে এখন? হাত পাখা দিয়ে সমানে হাওয়া দিয়ে যাওয়া ছাড়া তো মা আর কিছু করতে পারবে না। বাবাকে একা ফেলে তো কোথাও টাকার জোগাড়ও করতে যেতে পারবে না। ওই হসপিটালের পুরনো ছাদ, চুন ওঠা দেওয়াল, ওষুধ গন্ধ, রোগের ভিড়ে কি বাবার চোখ এই মুহূর্তে সত্যকেই খুঁজছে? নিশ্চয়ই মনে হচ্ছে ছেলে ঠিক আসবে সব কষ্ট দূর করার ওষুধ নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতেই সেদিন সত্য জীবনে প্রথম একজনের পকেটে হাত ঢুকিয়েছিল। ওর যে সেই সময় মানিব্যাগটা খুব দরকার ছিল, টাকার খুব দরকার ছিল। তবে কাঁচা হাতের কাজ তো প্রথম চুরিতেই ধরা পড়ে গেল। আর তারপর তো এই গল্পটা শুরু থেকে যারা পড়ছে তারা এই পরের গল্পটা সবাই জানে। শুধু এই ট্রেনের প্যাসেঞ্জারগুলোরই যা সত্যকে জানা হলো না। ওর কিছু বলার শোনার আগেই চোখ মুখ ফাটিয়ে চোর ধরার আনন্দে সবাই নিজের গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। আর সত্য কিছুদিন আগে গ্রাজুয়েট হওয়া ছেলেটা চোর তকমা মাথায় নিয়ে প্রথম কোনো সরকারি ঘরে অফিসিয়ালি গেল লকআপে বন্দি সেজে। তবে সেই দিন সত্যর বাবা শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করেছিল। যতক্ষণ চোখের সামনে সবটা অন্ধকার না হয়ে আসে ততক্ষণ উনি আশা করছিল সত্য ঠিক আসবে। ওষুধ ইঞ্জেকশন সব নিয়ে মাত্র আর কিছুক্ষণ, একটু সহ্য করে নিক, একটু জোর করে শ্বাস নিক, ঠিক ছেলে আসবে সব বাধা পেরিয়ে। ওই ছোটবেলার মতো দৌড়ে এসে জড়িয়ে ধরে ঘুম থেকে ডেকে তুলবে বাবা বাবা বলে। এখনো যেন আওয়াজটা বাজছে ওনার কানে, ওই শেষ মুহূর্তের আওয়াজ, সব অন্ধকার হয়ে যাওয়ার আগে শোনা আওয়াজ। ছেলের গলা যেন স্পষ্ট শুনতে পাচ্ছেন এই আবছা পৃথিবীতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।